নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলিতে আরও একটি নতুন গল্পে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি সুন্দর ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোণে দেখা। আশা করছি গল্পটি ভালো লাগবে, সঙ্গে থাকুন, পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। সকালবেলায় বৈঠকখানায় গাছপালার হাটে ঘুরছিলাম। গত মাসে হাটে কতগুলি গোলাপের কলম কিনেছিলাম, তার মধ্যে বেশিরভাগটাই পোকা লেগে নষ্ট হয়ে গেছে। নার্সারির লোক আমার জানাশোনা, তাদের বললাম, কীরকম কলম দিয়েছিলে ভাই, যে টবে বসাতে দেরি সইল না? তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে। এখন সবাই বলছে ওগুলো আব্দুল কাদের নয়, অত্যন্ত মামুলি জাতের টি রোজ। ব্যাপার কি তোমাদের? নার্সারির পুরনো লোকটাই আজ আছে, সেই দিনে ছিল না, তাই ঠকেছিলাম। এই লোকটা খুব অপ্রতিভত হলো, বলল, বাবু এই হয়েছে কি জানেন, বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায়, আমি একা সব দিক দেখতে পারি নে, ঠিক উড়ে মালি নিয়ে হয়েছে কাজ। তাদের বিশ্বাস করলে চলে না, আবার না করলেও চলে না। আমি তো সব দিন হাট সামলাতে পারি নে বাবু, ওদেরই ধরে পাঠাতে হয়। আমি বুনেছিলাম টি রোজ 3 ডজন, আমি তো তার কাছ থেকে টি রোজেরই দাম নেব। এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো তারই লাভ, বাড়তি পয়সা আমার নয় তার, বুঝলেন না বাবু? বাজারে খুব চেকেছে, বর্ষা নোয়ালির মুখ, নানা ধরনের গাছের আমদানি হয়েছে, বড় বড় বিলেতি দোপাটি, মতিয়া, বেল, অতশীলতা, রাস্তার ধারে সারিতে নানা ধরনের পাম, ছোট ছোট পাম থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে। সূর্যমুখীর যদিও এই সময় নয়, কিন্তু সূর্যমুখী এসেছে অনেক। তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয়, সেই নারকোলের ছোবড়া ও তার বাঁধা ফার্ন ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে। লোকের তাতে ভিড়ও খুব। হঠাৎ দেখি আমার অনেক দিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু, 7 বাই 3 নম্বর কানাই সরকারের লেনে মেশে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি। সে আজ 7-8 বছর আগেকার কথা। তারপর সে কলকাতা ছেড়ে চলে যায়, আর তার কোনো খবর রাখিনি আজকাল। এই যে হিমাংশু, চিনতে পারো? হিমাংশু চমকে পিছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনল, হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে। আরে জগদীশবাবু যে! তারপর? ও, আপনার সঙ্গে 1 যুগ পর দেখা। তারপর আছেন কেমন বলুন? আমি বললুম, তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু। সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম? হিমাংশু হেসে বলল, তার মনে নেই? সেই আপনি দার্জিলিংয়ে লিলি কিনলেন, আপনার তো খুব শখ ছিল লিলির, এখনও আছে। আসুন আসুন, অন্য কোথাও গিয়ে একটু বসি। ও মিস্টার কোনো খবর আর রাখেন নাকি? আচ্ছা, সেই অনাদিবাবু কোথায় গেল, খোঁজ রাখেন? আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে হাত পা পুড়িয়ে ফেলল, মনে আছে? তার বিয়ে হয়েছে? দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলুম। এই গল্প ও গল্প, নানা পুরনো দিনের কথা, তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে অনেক দিন পর। জিজ্ঞাসা করলাম, আজকাল কোথায় থাকো হিমাংশু? সে বলল, বিএনআরের একটি স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম, টাটানগরের ওদিকে। কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায়, জমিও খুব সস্তা, সেইখানেই এখন আছি। ফুলের বাগান করেছি। তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল। কিছু চাষবাসের জমি নিয়েছি, তাতেই চলে যায়। কিন্তু সেসব কথা থাক, আজ এখন একটা গল্প করি, শোনো। গল্পের মতো শোনাবে, কিন্তু আসলে সত্যি ঘটনা। আর আশ্চর্য, এই 10 বছর আগে যখন তোমাদের মেশে থাকতাম, তখন এই গল্পের শুরু।
এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল। আমি বললাম, ব্যাপার কি? তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর মধ্যে। বলো বলো। সে বলল, না না, সেসব নয়, অন্য এক ব্যাপার, কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম নয়, মধুর নয়। শোনো বলি। আচ্ছা, তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম কিনেছিলাম? আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল, মনে আছে? আচ্ছা তাহলে শোনো। তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল। আমরা আরও দুবার চা খেলাম, এক বাক্স সিগারেট পোড়ালাম। বউবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় 9:30 যখন বাজলো, তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল। তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো, কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা দরকার। গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে। হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো, তখন তার চালচলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে। সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয়, তার শখ ছিল নানা ধরনের, এবং এই শখের পিছনে সে পয়সা ব্যয় করত নিতান্ত বেআন্দাজি। তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের। আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া। এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ যত তুচ্ছ, যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন, যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায়, তাকে শ্রদ্ধা না করে পারা যায় না। হিমাংশুর গাছপালার ওপর ভালোবাসা ছিল সত্যিকার জিনিস। সে ভালো খেত, ভালো জামা কাপড় কখনো দেখিনি তার গায়ে, কিন্তু ও ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্য ছিল না। তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো। টিউশনি করে দিন চলত, তাও আবার সব সময় জুটত না। তখন বন্ধু বান্ধবদের কাছে ধার চাইত। যখন ধার মিলত না, তখন দিন কতক চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক, মাস দুয়েক কাটিয়ে আসত। কিন্তু পয়সা হাতে হলে কাপড় জামা না কিনুক, খাওয়া দাওয়ায় ব্যয় করুক বা না করুক, ভালো গাছপালা দেখলেই কিনবে। মেসে আমাদের ঘরের সামনে ছোট্ট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টবগুলো রাখত। গোলাপের ওপর তার তত ঝোঁক ছিল না। সে ভালোবাসত নানা জাতীয় পাম, আর ভালোবাসত দেশি বিদেশি লতা, উইস্টারিয়া, অতসী, মাধবীলতা, বোগেনভিলিয়া ইত্যাদি। কত পয়সায় যে এদের পিছনে খরচ করেছে। সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা। শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে, গাছ ঘেঁটে দিচ্ছে, এই টবের মাটি ও টবে ঢালছে, পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে, মাটি বদলাচ্ছে, আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকম সার মিশিয়ে পরীক্ষা করছে। এসব সম্বন্ধে ইংরাজি বাংলার নানা বই কিনত। একবার কি একটা উপায়ে ওই একই লতায় নীলকলমি ও সাদা কলমি ফোটালো। ভায়োলেটের ছিটছিট দেওয়া অতসী অনেক কষ্টে তৈরি করেছিল। বেগুনি রঙের ক্রাইসেন্থিমামের জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল, সুবিধে হয়নি। তাছাড়া ওই ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি, যে একটা খেয়াল বা শখের পিছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে। মানুষের মনের শক্তি সে একটা বড় পরিচয়। হিমাংশু বলতো, সেদিন একটা পাড়া গাঁয়ে একজনের বাড়ি গিয়েছি বুঝলেন, তাদের গোলার কাছে 3 বছরের পুরনো নারকোল গাছ হয়ে আছে। সে কি সুন্দর দেখাচ্ছে, একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম। সমুদ্রের ধারে নাকি নারকোলের বন আছে। পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হবে। হিমাংশু প্রায়ই পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত, আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত। একবার সে একটা এরিকা পাম কিনে আনলো। খুব ছোট নয়, মাঝারি গোছের মাটির টবে বসানো, কিন্তু এমন সুন্দর, এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না। সে সন্ধান করে করে দমদমায় কোনো বাগানের মালিককে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে। কলকাতার মেসের বারান্দায়
গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ, যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন। গোবি মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ। একবার সে আর আমি দিন 20-22-এর জন্য কলকাতার বাইরে যাই। চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্য। ফিরে এসে দেখা গেল 6-7টা ফ্যান পাম্প শুকিয়ে পাকা হয়ে গেছে। সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে 3 তলায় টবে দেবার জন্য। গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না। অন্য সব গাছের চেয়ে কিন্তু এই এরিকা পাম গাছটার ওপর তার মায়া অনেক বেশি ছিল। তার খাতা ছিল, তাতে লেখা থাকতো কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়ল। গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড। মাটির টব বদলে তাকে পিঁপে কাঠা কাঠের টবে বসাতে হলো। মেষের বারান্দা থেকে নামিয়ে একতলায় উঠোনে বসাতে হলো। এইসবে লাগলো বছর 5-6। সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনা না হতে আমাদের মেষ ভেঙে গেল। দুজনে আর একত্র থাকবার সুবিধে হলো না। আমি চলে গেলাম ভবানীপুর। হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারে আর একটা মেষে। একদিন আমায় এসে বিমর্ষ মুখে বলল, কি করি জগদীশবাবু, ও মেষে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না। অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি, কিন্তু সেই এরিকা পামটা সেখানে রাখা একেবারে অসম্ভব। একটা পরামর্শ দিতে পারেন? অনেকগুলো মেষ দেখলাম, এত বড় গাছ রাখবার সুবিধে কোথাও পেলাম না, আর টানাটানির খরচাও বড় বেশি। আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি, বা তারপর থেকে আমার সঙ্গে আজকার দিনটি ছাড়া আর কোনো দিন দেখাও হয়নি। বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি। কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোনো বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নিলামওয়ালার কাছে এরিকা পামের টবটা রেখে দেয়। রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা। শুধু যে খদ্দেরের সন্ধানে যেত তা নয়, ওটা তার একটা অজুহাত মাত্র। আসলে যেত গাছটা দেখতে। হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইতো না। 2 দিন পরে যা পরের হয়ে যায় তার জন্য মায়া কিসের। তবুও একদিন যখন গিয়ে দেখল গাছটা সেই নধর সতেজ শ্রী যেন ম্লান হয়ে এসেছে, নীলামওয়ালারা গাছে জল দেয়নি, তেমন যত্ন করেনি, সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বলল, গাছটার তেমন তেজ নেই, এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন? জল কোথায় আছে? আমি নিজেই না হয়, কারণ 2 পয়সা আছে আমারই তো আসবে। তারপর থেকে যেন পয়সার জন্যই করছে। এই অছিলায় রোজ বিকেলে নীলেমওয়ালার দোকানে গিয়ে গাছে জল দিত। একদিন দেখত দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়েছে। রোজ নিলামে ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকতো। তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না। লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে, ভাঙা পুরনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল, কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই। গাছটার বিক্রি হয় না। একদিন নিলামওয়ালা বলল, বাবু, গাছটার তো সুবিধে হচ্ছে না, তুমি নিয়ে যাবে ফেরত। কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই। থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই বা যাবে কেন? সেই সময় তার অত্যন্ত খারাপ যাচ্ছে। চাকরির চেষ্টায় আকাশ পাতাল হাতড়ে কোথাও কিছু মিলছে না। নিজের থাকবার জায়গা নেই, তো পিঁপে কাঠা কাঠের টবে বসানো অত বড় গাছ রাখে কোথায়? মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে আর কলকাতায় থাকাই চলে না। কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলে মনে শান্তি পেত। কিন্তু আজও যা কালও তাই। নিলামওয়ালাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্য, নইলে সে দোকানে রাখতে চায় না। কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না। নিলামওয়ালার দায় পড়েছে। কোথাকার একটা এরিকা পাম গাছ বাঁচল কি মরল অত তদারক করবার তার গরজ নেই। কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে। অনেক দিন পরে সে আবার এলো কলকাতায়। নিলামওয়ালার দোকানে বিকেলে গেল গাছ দেখতে। গাছটা নেই, বিক্রি হয়ে গেছে 7.5 টাকায়।
কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না, কিন্তু টাকার জন্য ওর তত দুঃখ নেই। এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল। তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে। নিলামওয়ালা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয়, নানা আপত্তি তুলল। বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলো। সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে। হিমাংশু পরদিন সকালে সেখানে গেল। সার্কুলার রোডের ধারেই বাড়ি, ছোট গেটওয়ালা কম্পাউন্ড, উঠোনের একধারে একটা বাতাবি লেবু গাছ, গেটের কাছে একটা চারা পাকুর গাছ। সাহেবের গাছপালার শখ আছে, পাম অনেক রকমের রয়েছে, তার মধ্যে ওর পামটাই সকলের বড়। হিমাংশু বলল যে 1000টা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে। কম্পাউন্ডে ঢুকবার দরকার হলো না, রাস্তার ফুটপাত থেকেই বেশ দেখা যায়। বারান্দায় ওঠবার পৈঠার ধারেই তার পিঁপে কাঠা টপ শুদ্ধ পাম গাছটা বসানো রয়েছে। গাছের চেহারা খুবই ভালো, তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ আর সবুজ ছিল। হিমাংশুর মনে পড়ল এই গাছটা কবে কোন ডালে গজালো তার খাতায় নোট করা থাকতো। কোন ডালটা গজালো ও বলতে পারে প্রত্যেকটা ডালের জন্ম কাহিনী। একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো। সেদিন দেখল সাহেবের মালি নিচের দিকের ডালগুলো সব কেটে দিয়েছে। মালিকে ডাকিয়ে বলল, ডালগুলো ওই রকম কেটেছো কেন? মালিটা ভালো মানুষ, বলল, আমি কাটিনি বাবু। সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরের কচি ডাল জোর পাবে না। বলল, টবের গাছ না হলে ও ডালগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত। হিমাংশু বলল, তোমার সাহেব কিছু জানে না, যা ঝরে যাবার তা তো গেছে। অত বড় গুঁড়িটা বার হয়েছে তবে কি করে, আর ভেঙো না। বছর 3-4 কেটে গেল। হিমাংশু গাছের কথা ভুলেছে। সে গালুডি না ঘাটশিলায় ওদিকে কোথায় জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে। গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন। এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণরেখার তীরে। মাটির দেওয়াল তুলে খড়ের বাংলো বাঁধল। একদিক দূরে অনুচ্চ পাহাড়, নিকটে দূরে শালবন, কাঁকর মাটির লাল রাস্তা, অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত। ফুলের চাষে এসে উন্নতি করে ফেলল খুব শিগগির। ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে কিনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে। এই জীবনই তার চিরদিনের কাম্য ছিল। ওই জায়গা ছেড়ে শহরে আসতে ইচ্ছেও হতো না। বছর 2 কাটল আরও। ইতিমধ্যে সে বিবাহ করেছে, সস্ত্রীক ওখানেই থাকে। আজ 3 দিন হলো সে কলকাতায় এসেছে, প্রায় 5-6 বছর পরে। কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো, ভাবলো দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কি না। বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না, কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সে স্ত্রী আর নেই। বাড়িটাতে বোধহয় মানুষ বাস করেনি। বছর 2 কি তারও বেশি। উঠোনে বন হয়ে উঠেছে, পৈঠেগুলো ভাঙা, বাতাবি লেবু গাছে মাকড়সার জাল, বারান্দার রেলিংগুলো খসে পড়েছে। তার সেই এরিকা পামটা আছে, কিন্তু কী চেহারাই হয়েছে। আরও বড় হয়েছে বটে, কিন্তু সে তেজ নেই, শ্রী নেই। নিচের ডালগুলো শুকিয়ে পাকা হয়ে আছে, ধুলো আর মাকড়সার জালে ভর্তি। যায় যায় অবস্থা টবও বদলানো হয়নি আর। হিমাংশু বলল, ভাই সত্যি সত্যি তোমায় বলছি, গাছটা যেন আমায় চিনতে পারলো। আমার মনে হলো ও যেন বলছে, আমায় এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে গেলে হয়তো এখনও বাঁচব। ছেড়ে যেও না এবার, আমায় বাঁচাও। রাত্রে হিমাংশুর ভালো ঘুম হলো না। আবার সার্কুলার রোডে গেল। সন্ধান নিয়ে জানল সাহেব মারা গেছে। বুড়ি মেম আছে ইলিয়ট রোডে, পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না, তাই ভাড়াও হচ্ছে না। এই বাজারে ভাঙা বাড়ি কেনার খদ্দের নেই। মেমকে টাকা দিয়ে গাছটা কিনে নিল। এখনও সার্কুলার রোডের বাড়িটাতেই আছে। কাল ও গালুডিতে ফিরে যাবে, গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। বিদায় নেবার সময় হিমাংশু কি বলল জানো? বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো? আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেব, তাই আর একটা অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম। হি হি, না না, পাগল বলো না, পাগল নয় হে, পাগল নয়। ভালোবাসার জিনিস যদি হতো তাহলে তখন তুমি বুঝতে।
আশা করছি গল্প এবং গল্প পাঠ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 গল্পটিতে একটি লাইক করবেন, সুন্দর করে একটি কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আর এই ধরনের গল্প শুনতে চাইলে প্লিজ গল্পের ঝুলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।